মাইলস্টোন স্কুল পরিদর্শনে গিয়ে শিক্ষার্থীদের তোপের মুখে দুই উপদেষ্টা। প্রকৃত নিহতের সংখ্যা প্রকাশের দাবি, হতাহতের তথ্য গোপনের দাবি অপপ্রচার বলছে প্রেস উইং। মাইলস্টোন ট্র্যাজেডিতে নিহত শিশু শিক্ষার্থীদের বাড়িতে শোকের মাতম। পাইলটের মরদেহ নেওয়া হবে রাজশাহী। 20 শিক্ষার্থীকে উদ্ধারকারী শিক্ষকরা দাফন নীলফামারীতে। পাইলটদের দক্ষতা বাড়াতে প্রয়োজনীয় এয়ারক্রাফটের সংকট বলছেন সাবেক বৈমানিকরা। অত্যাধুনিক উড়োজাহাজ যুক্ত করে প্রশিক্ষণ ক্ষমতা বৃদ্ধির পরামর্শ। এবং অবশেষে আলোর মুখ দেখছে তিস্তা মহাপরিকল্পনা। 10 বছর মেয়াদে 12,000 কোটি টাকার প্রকল্প শুরু আগামী জানুয়ারিতে। বিনিয়োগ করবে বাংলাদেশ ও চীন। মাঠ জরিপ শুরু। সময় সংবাদের সঙ্গে আছি আমি জান্নাতুল দোলনা। ঢাকার উত্তরায় যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের 25 শিশু শিক্ষার্থী সহ নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 27 জনে। দগ্ধ হয়ে বার্ন ইনস্টিটিউট সহ বিভিন্ন হাসপাতালে ভর্তি 78 জন। তাদের অনেকের অবস্থাই আশঙ্কাজনক। জনবহুল এলাকায় যুদ্ধ বিমানের প্রশিক্ষণ নিয়ে প্রশ্ন তুলে শ্রম উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেন বলেন, ব্ল্যাক বক্স থেকে তথ্য না পাওয়া পর্যন্ত দুর্ঘটনার কারণ জানা সম্ভব নয়। পুড়ে গেছে ছোট্ট ফুলগুলোর শরীর, অসহ্য যন্ত্রণা নিয়ে কাতরাচ্ছে ওরা। জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে উদ্বেগ উৎকণ্ঠা নিয়ে অপেক্ষায় বাবা মা, আত্মীয় স্বজন। একটু পরপর কান্নার রোল। এক হৃদয় বিদারক দৃশ্য। বিমান বিধ্বস্ত হয়ে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের বহু শিক্ষার্থী হতাহত হয়েছে। মঙ্গলবার সকালে বার্ন ইনস্টিটিউটে ব্রিফিংয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী ডাক্তার সাইদুর রহমান জানান, দগ্ধ হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন 78 জন। তাদের অনেকের অবস্থায় আশঙ্কাজনক। মরদেহের পরিচয় শনাক্ত করা মাত্রই পরিবারের কাছে হস্তান্তর করা হচ্ছে। 6 জনের লাশের পরিচয় এখনও শনাক্ত করা সম্ভব হয়নি। আমাদের আসলে এই মুহূর্তে সর্বমোট মৃত্যুর সংখ্যা নিশ্চিত করছি আমরা 27 জন, এবং হাসপাতাল সব মিলে ভর্তি আছে 78 জন। এবং এর মধ্যে আমাদের এই হাসপাতালে যারা ভর্তি আছে তার মধ্যে বেশ কয়েকজন আইসিইউতে আছে। বার্ন ইনস্টিটিউটে গণমাধ্যমে মুখোমুখি হন শ্রম উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেন। ঢাকা শহরের মতো জনবহুল এলাকায় যুদ্ধ বিমানের প্রশিক্ষণ নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, ব্ল্যাক বক্স থেকে তথ্য না পাওয়া পর্যন্ত কী কারণে দুর্ঘটনা ঘটেছিল তা জানা সম্ভব নয়। 25 বছর 30 বছরের জাহাজ প্ল্যানিং হয় না, 30 বছরটা চলছে। ফ্রেমটা ঠিক আছে, বাট এভিওনিক এখন ব্যাপারটা হলো যে কিন্তু মেকানিক্যাল এটা ব্ল্যাক বক্স অ্যানালাইসিস না করা পর্যন্ত বোঝা যাবে না যে এটা কি টেকনিক্যাল এরর না পাইলট। চিকিৎসকদের পরামর্শে আহতদের বিদেশে নিয়ে চিকিৎসার সব ব্যবস্থা সরকার করবে বলেও জানান উপদেষ্টা। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে জাতীয় বার্ন ইনস্টিটিউটে আছেন সহকর্মী রাইদুল ইসলাম শুভ। সরাসরি যাচ্ছি তার কাছে। বার্ন ইনস্টিটিউটের এই ঠিক মূল ফটকটি যেটি রয়েছে সেই মূল ফটকের সামনে কিন্তু একে একে ভিড় জমিয়েছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। কেননা গতকালকে দুর্ঘটনার পরে যারা আহত হয়েছেন সেই আহতদের সহযোগিতা করতে, তাদের যে কোনো ধরনের সহযোগিতা আসলে এগিয়ে আসেন। বিশেষ করে রক্ত থেকে শুরু করে আনুষঙ্গিক যে সকল প্রয়োজন সেইগুলোর প্রয়োজনের ক্ষেত্রে কিন্তু বিভিন্ন স্বেচ্ছাসেবী সহ তৃতীয় লিঙ্গের সদস্য যারা আছেন তারা কিন্তু অনেকেই এখানে এসে তার রক্ত দেওয়ার জন্য এসেছেন। এবং তারা তাদের এই যে একটা রাজধানীতে ভয়াবহ একটি দুর্ঘটনার মুখে পড়েছিল শিক্ষার্থীরা, সেই শিক্ষার্থীরা যারা ছোট্ট ছোট্ট শিশুরা জীবনে হারিয়েছে তাদের সমবেদনা জানাতে পরিবারকে, এবং তাদের যারা এখন পর্যন্ত মৃত্যুর সাথে লড়াই করছে অনেকের অবস্থা, বিশেষ করে আজকে সকালে যারা স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে ব্রিফে বলা হয়েছিল যে 7 জনের অবস্থা কিন্তু হচ্ছে যে আশঙ্কাজনক। তার মধ্যে 5 জন আইসিইউতে এবং 2 জন কিন্তু ভেন্টিলেশনে রাখা হয়েছে। এবং এই পুরো ঘটনায় এখন পর্যন্ত যতটুকু জানতে পেরেছি 27 জনের কিন্তু মৃত্যুর খবর পেয়েছে। এবং এই আমরা যে তৃতীয় লিঙ্গের সদস্যরা দেখতে পাচ্ছি এরা প্রায়
50-এরও অধিক সদস্য মিলে তারা এখানে এই বার্ন ইনস্টিটিউটের সামনে এসেছেন। এসে তাদের যেই রক্তের প্রয়োজন, যেহেতু গতকালকের ঘটনায় বিভিন্ন গণমাধ্যমে প্রচার করা হয়েছিল রক্তের জন্য এবং বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমেও কিন্তু এই বিষয়গুলো ছড়িয়ে পড়েছিল, যে কারণে আসলে তারা এই হাসপাতালটি যা বার্ন ইউনিটের সামনে এসে জড়ো হয়েছেন। তবে হাসপাতাল কর্তৃপক্ষ যেমনটা জানিয়েছিলেন যে তাদের কাছে পর্যাপ্ত পরিমাণে ডোনার থাকায় বাইরে এসে আসলে যেন রক্তের বিষয়ে এসে ভিড় না জমান, এই বিষয়টি কিন্তু সকালে অনুরোধ করা হয়েছিল। এক কথা যদি বলতে চাই, এখন পর্যন্ত সবশেষ স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে 27 জনের মৃত্যুর খবর কিন্তু তারা দিয়েছেন এবং এর মধ্যে কিন্তু 20 জনের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। 6 জনের পরিচয় এখন পর্যন্ত কিন্তু কোনো পরিচয় শনাক্ত করা যায়নি। এখন সব কিছু মিলিয়ে যদি বলি যে যারা এই মুহূর্তে চিকিৎসাধীন অবস্থায় আছেন তাদের স্বজনদের মধ্যে কিন্তু বেশ উৎকণ্ঠা, এক আতঙ্কের মধ্যে দিয়ে আসলে সময় পার করছেন চিকিৎসাধীন অবস্থায় সেই ছোট্ট ছোট্ট শিশুগুলোর স্বজনরা। তো সব কিছু মিলিয়ে এই ছিল আমার কাছে সবশেষ। আমরা সরাসরি যুক্ত ছিলাম জাতীয় বার্ন ইনস্টিটিউট থেকে। বিমান বিধ্বস্তের দুর্ঘটনাস্থল মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ পরিদর্শনে গিয়ে তোপের মুখে পড়েন 2 উপদেষ্টা। বেলা 11টার দিকে স্কুল ভবন পরিদর্শনে যান আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল ও শিক্ষা উপদেষ্টা সিআর আবরার। এ সময় ক্ষুব্ধ শিক্ষার্থীদের তোপের মুখে পড়েন তারা। বিমান দুর্ঘটনায় প্রকৃত নিহতের সংখ্যা জানানোর দাবিতে স্লোগান দেন বিক্ষুব্ধরা। পরে অভিভাবক ও শিক্ষকদের অনুরোধে তারা সরে যায় সেখান থেকে। এদিকে F-7 যুদ্ধ বিমানের বিধ্বস্ত স্থানটি ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা বাহিনী। ধ্বংসস্তূপ থেকে বিধ্বস্ত বিমানের নমুনা সংগ্রহ করছে বিমান বাহিনী। ক্ষতিগ্রস্ত ভবনের নিচতলা চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে, ধসে গেছে দ্বিতীয় তলার ছাদও। তাপের কারণে আমরা আবার ওদিকে দৌড়ে ফেরত গেলাম। এরপরে তো আর আমরা কিছু বলতে পারবো না, শুধু বুঝলাম যে আমাদের অনেক শিক্ষক শিক্ষিকা, আমাদের অনেক অভিভাবক, ছাত্র আর নেই, এটুকুই বুঝলাম। রাত্রে 11টায় ওর সাথে ম্যাডাম যে ওর দায়িত্ব ছিল চিকিৎসার, উনি টেলিফোন করে জানাইলো যে উনি মারা গেছে। 3:30 থেকে এখন পর্যন্ত পুলিশ আসে না, আমরা এখনো লাশটা নিতে পারতেছি না, তাই আমরা ওর ফ্যামিলি সবাইকে বাড়িতে পাঠিয়ে দিচ্ছি। এই মুহূর্তে দুর্ঘটনাস্থল মাইলস্টোন স্কুলে আছেন সহকর্মী শফিকুজ্জামান রুবেল। সরাসরি যাচ্ছে তার কাছে। আপনারা দেখতে পাচ্ছেন যে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের খবর আমরা জানাচ্ছিলাম যে শিক্ষার্থীরা তারা কিন্তু তারা ক্ষোভ প্রকাশ করছেন এই উপদেষ্টাদের ঘিরে। তারা কিছুক্ষণ আগে বলছিলেন যারা স্টুডেন্ট তাদের উদ্দেশ্যে যারা প্রতিনিধিত্ব করছেন তারা বলছিলেন যে আপনারা ধৈর্য ধরুন, ভেতরে উপদেষ্টাদের সাথে আলোচনা হচ্ছে, আলোচনা ফলপ্রসূ হওয়ার আশ্বাস তারা দিচ্ছেন। তারা বলছেন যে আমাদের যেই দাবি দেওয়াগুলো, আমাদের যেই কথাগুলো রয়েছে সেই কথাগুলো আমরা বলেছি। আপনারা জানেন যে এই মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে এই মুহূর্তে কিন্তু পরিদর্শনে এসেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল, শিক্ষা উপদেষ্টা সিআর আবরার এবং আমরা দেখেছি যেখানে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিক তিনিও কিন্তু এখানে উপস্থিত আছেন। এই মুহূর্তে মাইলস্টোন কলেজের যেই কক্ষ যেখানে আসলে এই ছাত্র প্রতিনিধিদের সাথে আলোচনা হচ্ছে এবং বাইরে আপনারা দেখতেই পাচ্ছেন যে ক্ষোভ প্রকাশ করছেন শিক্ষার্থীরা, বিক্ষুব্ধ শিক্ষার্থী। তারা গতকালকের যে মর্মান্তিক দুর্ঘটনা, সেই দুর্ঘটনার যেই দৃশ্যপট, সেখানে সত্য মিথ্যার মেলবন্ধন তারা বলছেন যে মৃত্যুর সংখ্যা নিয়ে ধোঁয়াশা, সেই ধোঁয়াশা কাটিয়ে উঠতে হবে। তারা বলছেন যে কোনোভাবেই এই যে মৃত্যুর সংখ্যা জানানো হচ্ছে হসপিটাল থেকে সেটি সত্য নয়, সেটিকে আইডেন্টিফাই করতে হবে, ক্লারিফাই করতে হবে, ক্লিয়ার ইনফরমেশন জাতির সামনে উপস্থাপন করতে হবে। কেন এই ধরনের ঘটনা এই জনসম্মুখে বা এই শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে ঘটলো সেই বিষয়টিও উপস্থাপন করতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন যে শিক্ষার্থীরা এখনও কিন্তু এই প্রচণ্ড এই রোদ উপেক্ষা করে পুরো ক্যাম্পাসের যে মেন গেট রয়েছে ভবনে, সেই গেটের সামনে তারা ব্যারিকেড দিয়ে আছেন। এই মুহূর্তে তারা অধীর আগ্রহ অপেক্ষা করছেন কখন আসলে উপদেষ্টাদের সাথে এবং প্রধান উপদেষ্টা প্রেস সচিবের সাথে শিক্ষা প্রতিনিধিদের কথা শেষ হবেন, সেখানে কতটুকু ফলপ্রসূ ফলাফল আসে সেই প্রত্যাশায় তারা রয়েছেন এবং তারা প্রচণ্ড রোদের মধ্যে অপেক্ষা করছেন। তাদের নানা স্লোগান আমরা দেখতে পাচ্ছি, ক্ষোভ দেখতে পাচ্ছি।
কষ্টের বহিঃপ্রকাশ আমরা দেখতে পাচ্ছি। কিছুক্ষণ আগে কয়েকজন প্রতিনিধি তারা কথা বলছিলেন, তারা জানাচ্ছিলেন যে তাদের যে দাবি দাওয়াগুলো ছিল সেগুলো মেনে নেওয়া। আমরা একটু আবার যাবো সেখানে। তারা নিজেরা এসে তোমাদের প্রতিশ্রুতি দিয়ে যাবে, এখানে তারা এসে প্রতিশ্রুতি দিয়ে যাবে। শুনছিলেন যে দাবিগুলো রয়েছে সেই দাবিগুলো মেনে নেওয়া হয়েছে এমন একটা বার্তা কিন্তু যারা প্রতিনিধিত্ব করছেন তারা বলছিলেন। কিছুক্ষণ পরেই হয়তো বা উপদেষ্টারা তারা বের হয়ে এসে আনুষ্ঠানিকভাবে জানাবেন কি আলোচনা হলো, কেনই বা তাদের এত ক্ষোভ প্রকাশ ছাত্ররা করলো, সেখানে তারা কতটুকু কি কোন জায়গায় পৌঁছতে পারলো। তো সব মিলিয়ে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ থেকে এই মুহূর্তে এই ছিল সর্বশেষ। দুর্ঘটনাস্থল থেকে আমরা সরাসরি যুক্ত ছিলাম। মাইলস্টোন ট্র্যাজেডিতে নিহতদের গ্রামের বাড়িতে চলছে মাতম। পুরো এলাকায় শোকের ছায়া। বিভিন্ন জেলায় দাফন করা হয়েছে শিশু ও মায়ের মরদেহ। এদিকে ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলামের মরদেহ দাফন করা হবে রাজশাহীতে। 20 শিক্ষার্থীকে উদ্ধারকারী শিক্ষিকা মেহরিন চৌধুরীকে দাফন করা হবে নীলফামারীর জলঢাকায়। প্রিয়জন হারানোর শোকে স্তব্ধ স্বজন ও এলাকাবাসী। মঙ্গলবার সকালে টাঙ্গাইলের সখীপুরে নেওয়া হয় মেহরাজ আক্তার হুমায়রার মরদেহ। তার মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে শোকের ছায়া নেমে আসে। আদরের 8 বছরের মেয়ের লাশবাহী গাড়ি ধরেই কান্নায় ভেঙে পড়েন বাবা। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের 8ম শ্রেণীর শিক্ষার্থী তানভীর আহমেদের বাড়িও টাঙ্গাইলে। অনাকাঙ্ক্ষিত এমন মৃত্যুতে শোকার্ত পরিবার। 3য় শ্রেণীর শিক্ষার্থী সাইমা আক্তারের লাশবাহী গাড়ি পৌঁছায় গ্রামের বাড়ি গাজীপুরে। এ সময় কান্নায় ভেঙে পড়েন স্বজনরা। এদিকে বিমান বিধ্বস্তের পর মেয়েকে বাঁচাতে শ্রেণীকক্ষের দিকে ছুটে গিয়ে প্রাণ হারান মা রজনী ইসলামকে দাফন করা হয়েছে কুষ্টিয়ার দৌলতপুরে। আগেই স্কুলের বাইরে চলে যাওয়ায় প্রাণে বাঁচলেও মাকে হারিয়ে কান্না থামছে না শিশু মেয়েটির। এছাড়া ঢাকায় জানাজা শেষে ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলামের মরদেহ দাফন করা হবে রাজশাহীতে। এদিকে 20 শিক্ষার্থীকে উদ্ধারকারী শিক্ষিকা মেহরিন চৌধুরীকে দাফন করা হবে নীলফামারীর জলঢাকায়। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ। এই মুহূর্তে কুষ্টিয়ায় আছেন সহকর্মী SM রাশেদ এবং রাজশাহীতে আছেন মওদুদ রানা। সরাসরি শুরুতেই যাচ্ছি রাশেদের কাছে। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যে দুর্ঘটনা ঘটে সেই দুর্ঘটনারই রজনী ইসলাম তিনি নিহত হন। তবে পরিবার সূত্রে আমরা জানতে পেরেছি যে রজনী ইসলামের 2 সন্তান, এক কন্যা সন্তান এবং একটা পুত্র সন্তান মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে পড়াশোনা করতেন। মূলত তাদেরকে নিয়ে আসতেই কিন্তু গতকালকে রজনী ইসলাম গিয়েছিল এবং সেখানে কিন্তু দুর্ঘটনায় গুরুতর আহত হয় এবং তাকে কিন্তু স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পরে সেই হাসপাতাল কর্তৃপক্ষ তাকে মৃত ঘোষণা করে। তো মূলত গতকালকে ঠিক ভোর দিকে তার যে বাবার বাড়ি রয়েছে মেহেরপুরের গাংনী উপজেলায়, সেখানে নিয়ে আসা হয়। সেখানে প্রায় 1 ঘন্টা আত্মীয়স্বজন তাকে দেখার পরে তার যে শ্বশুরবাড়ি যেটি রয়েছে, মূলত রজনী শ্বশুরবাড়ি সেই কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার সাদিপুর গ্রামে নিয়ে আসে। লাশ নিয়ে আসার পরে কিন্তু এখানে একটা হৃদয় বিদারক আসলে দৃশ্য দেখা যায় এবং গ্রামে কিন্তু সবাই শোকাচ্ছন্ন রয়েছে এবং তারা যারা এখানে স্থানীয় যারা আছে তারা জানায় যে মূলত রজনী এবং রজনীর যে পরিবার সে এখানে দানবীর হিসেবে তারা এখানে পরিচিত। মূলত রজনীর যে পরিবার তারা ঢাকায় তাদের গার্মেন্টসের শিল্প রয়েছে এবং এখানে অনেক লোক কর্মচারী কিন্তু তাদের গার্মেন্টসে কাজ করে এবং এখানে যে যারা সাধারণ মানুষ যারা আছে তারা মূলত রজনী এবং রজনীর পরিবারকে অনেক আগের থেকেই চেনে এবং তারা খুবই পরিচিত মুখ রয়েছে এখানে এবং এলাকায় কিন্তু শোকের মাতম রয়েছে এবং মূলত রজনীর যে দাফন কিন্তু সকাল 10টার মধ্যে সম্পন্ন হয় এবং এখানে সাদিপুরে যে কেন্দ্রীয় গোরস্থান রয়েছে সেখানে রজনীর দাফন হয় এবং তার সন্তান এবং তার কন্যা সন্তান দুজনেই কিন্তু মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে পড়াশোনা করতেন। এছাড়া কিন্তু এই যে রজনীর যে গ্রামের বাড়ি রয়েছে, এই গ্রামের আমার পিছনেই কিন্তু রজনীদের যে বাড়ি, সেই বাড়িটির অবস্থান। এখানে কিন্তু আত্মীয় স্বজনও কিন্তু এখন প্রায় সবাই চলে গিয়েছেন বলে আমাদেরকে জানিয়েছেন আত্মীয়তার সূত্রে। তো সঠিক সময়ে এবং এখানে সাধারণ মানুষ যারা আছে তারা কিন্তু তাদেরকে আবেদন করেছে রজনী ইসলামের পরিবার থেকে। তো আমি এখন যাচ্ছি মূলত গতকালকে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের নিহতের আরও খবর নিয়ে আমাদের সাথে রয়েছে রাজশাহী সহকর্মী মওদুদ রানা।
ঢাকায় বিধ্বস্ত বিমানের নিহত পাইলট ছিলেন তৌকির ইসলাম সাগর। তার মরদেহ পারিবারিকভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে রাজশাহীতে দাফন করা হবে। এবং আমরা যতটুকু জানতে পেরেছি, রাজশাহী নগরীর সোপুরা যে কেন্দ্রীয় গোরস্থান রয়েছে সেখানে কবর খোঁড়ার প্রস্তুতি চলছে এবং সেখানে দাফন করার জন্য অন্যান্য যেসব প্রক্রিয়া সেগুলো সম্পন্ন করা হচ্ছে। অন্যদিকে এখন পর্যন্ত নিহত পাইলটের যে মরদেহ সেটি ঢাকার সেনানিবাসে রয়েছে। সেখানে 12:30 থেকে 1টার মধ্যে প্রথম জানাজা অনুষ্ঠিত হবে এবং প্রথম জানাজা শেষে বিমান বাহিনীর বিশেষ এয়ারক্রাফট যোগে তাকে রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দরে মরদেহ আনা হবে। সেখান থেকে রাজশাহী উপশহরের যে ভাড়া বাসিতে সাগরের পরিবার থাকেন সেই ভাড়া বাসার সামনে তার মরদেহ কিছুক্ষণের জন্য রাখা হবে। এরপর রাজশাহী জেলা স্মৃতি মুক্তিযুদ্ধ স্টেডিয়ামে তার মরদেহ নেওয়া হবে। সেখানে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে এবং দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবার পর স্টেডিয়ামের পাশেই যে সোপুরা কেন্দ্রীয় গোরস্থান রয়েছে সেখানে তাকে সমাহিত করা হবে। এবং আপনাকে জানিয়ে রাখি যে গতকাল এই বিমান দুর্ঘটনার পর বিকেলে তার বাবা মাকে বিমান বাহিনীর বিশেষ হেলিকপ্টারে ঢাকায় নিয়ে যাওয়া হয়। তার বাবা মা বোন মরদেহর সাথে রয়েছেন এবং তারা যেটি জানিয়েছেন যে আজকে সেনানিবাসে নিহত পাইলটের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে এবং ময়নাতদন্ত সম্পন্ন হওয়ার পর প্রথম জানাজা অনুষ্ঠিত হবে এবং তারপরেই রাজশাহীতে নিয়ে আসা হবে। আর আমরা এই মুহূর্তে রয়েছি নিহত পাইলটের যে ভাড়া বাসা রাজশাহীর উপশহরে, ঠিক সেখানে আমরা সকাল থেকে দেখছি যে তার আত্মীয় স্বজনের ভিড় বাড়ছে। তারা আসছেন এবং তার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পরিচিতজন যারা রয়েছেন তারা খোঁজ খবর নিচ্ছেন এবং একই সাথে মরদেহ দাফনের যে প্রস্তুতি সেটিও চলছে। এবং তার গ্রামের বাড়ি চাঁপাইনবাবগঞ্জে। আমরা পারিবারিকভাবে যেটি জানতে পেরেছি যে তার গ্রামের বাড়িতে সেভাবে কেউ থাকেন না। তার যে 4 চাচা এবং আত্মীয় স্বজন সবাই রাজশাহীতে থাকে। সে কারণে চাঁপাইনবাবগঞ্জে তাকে সমাহিত না করে রাজশাহীর সোপুরা কেন্দ্রীয় গোরস্থানে আসলে তাকে সমাহিত করা হচ্ছে। এবং এই মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে রাজশাহী এবং চাঁপাইনবাবগঞ্জ দুই জেলাতেই কিন্তু শোকের আবহ। যারা সাধারণ মানুষ রয়েছেন এবং তার বন্ধু বান্ধব রয়েছেন, আত্মীয় স্বজন রয়েছেন, তাদের মধ্যে আসলে এক ধরনের শোকের ছায়া। তারা বলছেন একটি উজ্জ্বল সম্ভাবনাময় তরুণ যিনি স্বপ্ন দেখতেন যে পাখির মতো তিনি আকাশে উড়ে বেড়াবেন, সেই মানুষটিকে তারা হারিয়েছেন এবং তার রুহের আত্মার মাগফিরাত কামনা করছেন এবং তার জন্য সকলের নিকট পরিবারের পক্ষ থেকে আত্মীয় স্বজনের পক্ষ থেকে দোয়া কামনা করা হয়েছে। এছাড়াও রাজশাহী এবং চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন সামাজিক এবং বিভিন্ন সংগঠন তারা দোয়া মাহফিলের ব্যবস্থা করা হয়েছে। এবং আজকে যেহেতু সারা দেশেই শোক এবং রাজশাহী জেলা প্রশাসনও কিন্তু তার যে শোক সেই শোক তারা পালন করছেন এবং একই সাথে বিভিন্ন সরকারি বেসরকারি অফিসে জাতীয় পতাকা অর্ধনিমিত করা হয়েছে এবং একই সাথে দোয়া মাহফিলের ব্যবস্থা করা হয়েছে। আসলে এই শোকাহত পরিবেশে সবাই নিহত পাইলটের আত্মার মাগফিরাত কামনা করছেন এবং তার জন্য দোয়া কামনা করছেন এবং একই সাথে যে নিহতের যে পরিবার তাদের সমবেদনা জানাচ্ছেন। এবং আপনাকে জানিয়ে রাখি যে গতকাল এই দুর্ঘটনার পরপরই আসলে এই পরিবার জানতে পারেন যে এই নিহত পাইলট তিনি বেঁচে আছেন এবং তখন বিমান বাহিনীর বিশেষ ব্যবস্থায় কিন্তু এই পরিবারের সদস্যরা ঢাকায় যান এবং এখন তারা নিহতের মরদেহের পাশে রয়েছেন। এই ছিল আমার কাছে রাজশাহী থেকে সর্বশেষ। আমরা সরাসরি যুক্ত ছিলাম রাজশাহী ও কুষ্টিয়া থেকে। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের মর্মান্তিক বিমান দুর্ঘটনায় হতাহতের তথ্য গোপন করার দাবিকে অপপ্রচার বলে উড়িয়ে দিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। সকালে সংবাদ বিজ্ঞপ্তিতে প্রেস উইং জানায়, হতাহতের তথ্য গোপন করার দাবি সঠিক নয়। নিহতদের প্রত্যেকের নাম পরিচয় যাচাই ও তালিকা করা হচ্ছে। সঙ্গে যেসব মরদেহ শনাক্ত করা যাচ্ছে না সেগুলো ডিএনএ টেস্টের মাধ্যমে শনাক্ত করা যাচ্ছে। মর্মান্তিক এ ঘটনায় আহত নিহতদের সম্পূর্ণ ও নির্ভুল তালিকা প্রকাশের জন্য একযোগে কাজ করছে সরকার, সেনাবাহিনী, বিদ্যালয় ও হাসপাতাল কর্তৃপক্ষ। এখনও কেউ নিখোঁজ রয়েছে কিনা তা বিদ্যালয়ের রেজিস্ট্রি খাতা ও অন্যান্য নথি দেখে যাচাই করে দেখা হচ্ছে বলে জানানো হয়েছে। সময় সংবাদে আরও থাকছে। ইসিজি আর রিকু আর কোনো পরীক্ষা হয় না। এই জায়গায় ব্লাড টেস্ট হয় না, শিশুতে পাঠায়, আমি নিজে করে নিয়েছি। অভিযোগের শেষ নেই নিটোরের চিকিৎসা নিতে আসা রোগীদের। সিটি স্ক্যান, এমআরআই সহ নেই সিআরএমের মতো প্রয়োজনীয় যন্ত্র ব্যবস্থার আশ্বাস।
উড্ডয়নের পর বেশি সময় পাননি পাইলট, এমন বিশ্লেষণ তুলে ধরে সাবেক সামরিক বৈমানিকরা বলছেন উচ্চতা কম থাকায় বিধ্বস্তের আগে জনবহুল এলাকা থেকে দূরে যেতে পারেনি বিমানটি, যা বাড়িয়েছে হতাহতের সংখ্যা। পাশাপাশি বিমান বাহিনীতে অত্যাধুনিক উড়োজাহাজ যুক্ত করা ও প্রশিক্ষণ সক্ষমতা বৃদ্ধির পরামর্শ দিয়েছেন তারা। বৈমানিকের দক্ষতা বৃদ্ধিতে দরকারি এয়ারক্রাফটেরও সংকট রয়েছে বলে মত তাদের। রক্ষণাবেক্ষণে ত্রুটি না থাকলে এমন দুর্ঘটনার আশঙ্কা কম বলে মনে করেন এভিয়েশন বিশেষজ্ঞরা। তবে অর্থনৈতিক সীমাবদ্ধতা পাশ কাটিয়ে সমরাস্ত্র আধুনিকায়নে জোর দিচ্ছেন তারা। কাজল আব্দুল্লাহর রিপোর্ট। দেশে প্রথমবারের মতো ভয়াবহ বিমান বিধ্বস্তের ঘটনা। সোমবার রাজধানী ঢাকার উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের এক ভবনে আছড়ে পড়ে বাংলাদেশ বিমান বাহিনীর একটি F7 BGI মডেলের বিমান। যেটা ক্র্যাশ করেছে এটা পিওর ফাইটার সিঙ্গেল সিট ফাইটার ভার্সন। বিশেষজ্ঞরা বলছেন উড্ডয়নের পরপরই দুর্ঘটনায় পড়ার কারণে জনবহুল এলাকা থেকে দূরে যাওয়ার সময় পাননি পাইলট, যা বাড়িয়েছে হতাহতের সংখ্যা। কন্টিনিউ করতে পারতো তাহলে হয়তো ঢাকা থেকে বেরিয়ে হয়তো সাভার এলাকায় সেখানে ক্র্যাশ করলে তা পাইলটও বেঁচে যেত এবং এয়ারক্রাফটটা এত জনবহুল এলাকায় হয়তো ক্র্যাশ করতো না। কিন্তু এটা তো মাত্র 2 মিনিটের মধ্যেই এই অ্যাক্সিডেন্টটা হয়ে গেছে। রক্ষণাবেক্ষণ ঠিক মতো করা যায় সেক্ষেত্রে কিন্তু 15 বছর 16 বছর একটা এয়ারক্রাফটের শেলফ ভ্যালু কমে যাওয়ার কথা না। এ ধরনের দুর্ঘটনা এড়াতে বিমান বাহিনীর বহরে অত্যাধুনিক ট্রেনিং ও যুদ্ধ বিমান যুক্ত করার পরামর্শ দিচ্ছেন তারা। আমাদের ফাইটার প্লেন একদম যেটা 20 বছর আগে আরো আধুনিক হওয়া উচিত ছিল সেটা হয়নি। বিমান বাহিনী থেকে বারবার বহু বছর বলা হয়েছে যে আমাদের কয়েকটা ফাইটার স্কোয়াড্রন তো থাকা উচিত। সরকারের উচিত ইমিডিয়েটলি অন্তত 2টা স্কোয়াড্রন অত্যাধুনিক ফাইটার স্কোয়াড্রন আনা উচিত। অর্থনৈতিক একটা বড় ইস্যু আছে, যুদ্ধাস্ত্রের ব্যাপারে বা প্রতিরক্ষার ব্যাপারে কখনো কার্পণ্য করতে নেই, সেটা বিমান বাহিনী হোক, নৌবাহিনী হোক বা সেনাবাহিনী। অত্যাধুনিক বিমান কেনার পাশাপাশি সঠিক রক্ষণাবেক্ষণ যেমন জরুরি, তেমনি পাইলটের দক্ষতা বৃদ্ধিতে উপযুক্ত প্রশিক্ষণের সুযোগ থাকা জরুরি বলে মত তাদের। অ্যাক্সিডেন্টের 2টা কারণ, একটা হচ্ছে ট্রেনিং যদি আপনার দুর্বল থাকে, আর 2 নম্বর যদি যথেষ্ট ফ্লাইং না হয়। এমন মনে করেন আপনার অনেক পাইলট আছে কিন্তু এয়ারক্রাফট নাই, তখন আপনি কি করবেন? বাংলাদেশে এই মডেলের বিমানের তৃতীয় দুর্ঘটনা এটি। এর আগে 2018 সালের নভেম্বরে টাঙ্গাইলের মধুপুরের রসুলপুর ফায়ারিং রেঞ্জে মহড়ার সময় F7 BG ও 2021 সালের নভেম্বরে চট্টগ্রামের জহুরুল হক ঘাঁটি থেকে উড্ডয়নের পর বঙ্গোপসাগরে বিধ্বস্ত হয় F7 MB। তথ্য বলছে বাংলাদেশ বিমান বাহিনীর 36টি F7 যুদ্ধবিমান রয়েছে, এর মধ্যে বেশিরভাগই F7 BGI মডেলের। যুদ্ধবিমানগুলো 2011 থেকে 2013 সালের মধ্যে হাতে পায় বাংলাদেশ বিমান বাহিনী, আর ওই বছরই এই মডেলের উড়োজাহাজ উৎপাদন বন্ধ করে দেয় চেংদু এয়ারক্রাফট কর্পোরেশন। বর্তমানে এই মডেলের বিমানটি ব্যবহার করছে শুধু বাংলাদেশ ও উত্তর কোরিয়া। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। রোগ নির্ণয় ও জটিল অস্ত্রোপচারে হাসপাতালগুলো যখন ব্যবহার করছে অত্যাধুনিক সব চিকিৎসা সরঞ্জাম, ঠিক তখন সিটি স্ক্যান ও MRI মেশিনের মতো প্রয়োজনীয় আধুনিক চিকিৎসা যন্ত্র নেই জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান নিটোরে। নেই পেরিফেরাল এনজিওগ্রাম ডিভাইস। ঘাটতি রয়েছে C-আর্মের মতো অতি প্রয়োজনীয় যন্ত্রের। রোগীদের অভিযোগ, সিটি স্ক্যান, MRI এমনকি প্রয়োজনীয় রক্ত পরীক্ষার জন্য ছুটতে হয় অন্য হাসপাতালে। শরীফ রুবেলের তোলা ছবিতে সাইফুল রুদ্রের রিপোর্ট। কাটাছেঁড়া ও হাড় ভাঙা রোগীদের অন্যতম ভরসার জায়গা জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান নিটোর। নিজেদের সক্ষমতার বাইরে গিয়ে প্রতিদিন হাজারো রোগীকে চিকিৎসা সেবা দিচ্ছে এই হাসপাতাল। সেই সঙ্গে আছে নানা সংকট। হাসপাতালে আগত সেবা প্রত্যাশীদের সঙ্গে কথা বলে সময় সংবাদ। কোনো অভিযোগ নেই এমন রোগী পাওয়া দুষ্কর। তারা বলছেন জরুরি প্রয়োজনে সিটি স্ক্যান ও MRI করাতে যেতে হয় অন্য হাসপাতালে। আছে কমিশন বাণিজ্য, গুনতে হয় বাড়তি টাকা। এখানে শুধু আপনার ECG আর ইকো, আর কোনো পরীক্ষা হয় না, MRI হয় না, তারপর ব্লাড হয় না, সিটি স্ক্যান এগুলো কিচ্ছু হয় না, এখানে সব বাইরে করতে। আমার সিটি স্ক্যান দিয়ে তো রাখছে,
আমি আরেক হসপিটালে যোগাযোগ করছি, বলছে রোগী এখান থেকে নিয়ে যাবে, আবার দিয়ে যাবে 6,000 টাকা লাগবে, আর ডাক্তার বলছে এখানে নাই। প্রতিটা পরীক্ষা এখানে সবই আমার প্রাইভেটে করাইতে হয়েছে। ওইখানে প্রায় প্রতিটা এমআরআই, একটা এমআরআই 7,000 টাকা, আরেকটা 8,000 টাকা। এই জায়গায় ব্লাড টেস্ট হয় না, শিশুতে পাঠায়, আমি নিজে করে নিয়েছি। বাইরে যেগুলি 4,000 হেরা ইয়ারা বলে দেয়, যে নিচের যে কাউন্টার আছে বলে যে আমরা 5,000 টাকা করা দিই, 1,000 টাকা কমিশন খায়। চিকিৎসকরা বলছেন গুরুতর আঘাতে থেতলে যাওয়া কোনো অঙ্গ থাকবে নাকি কেটে ফেলে দেওয়া হবে সে সিদ্ধান্ত গ্রহণ ও সঠিক অস্ত্রোপচারে কার্যকর ভূমিকা রাখে পেরিফেরাল এনজিওগ্রাম ডিভাইস ও সিআরএম। দরকারি চিকিৎসা সরঞ্জামের অভাব স্বীকার করলেন সম্প্রতি দায়িত্ব নেওয়া হাসপাতাল পরিচালক। সিআরএম মেশিন, এটা আমাদের সুবিধা হয়, এটি আমরা তখন দেখতে পারি স্ক্রু কোন দিকে যায়, ঠিক মতো যাওয়া হচ্ছে না, ফিটিংটা ঠিক মতো হয়েছে কিনা, রোগীর অপারেশন টেবিলে থাকা অবস্থায় দেখা যায়। আমাদের অপারেশনের কাজের পারফেকশনটা ভালো হয়, কাজের লোড এত বেশি থাকে যেমন আরো বেশি হলে ভালো হয়। পেরিফেরাল এনজিওগ্রাম হচ্ছে হলো হাত পায়ে করা হয়, এনেকে রেখেছে এই রক্তনালীটা ঠিক আছে কিনা দেখার জন্য শুধু এইটুক করা হইল, না থাকলে আমাদের তো এনআইসিবির সহায়তা নিতে হয়। আমাদের প্রত্যাশা প্রক্রিয়া সম্পন্ন হয়ে এগুলি আমরা পেয়ে যাব। স্বাস্থ্য অধিদপ্তর বলছে প্রয়োজনীয় যন্ত্রপাতির ঘাটতি পূরণে ব্যবস্থা নেবে মন্ত্রণালয়। আমি জানি যে সিটি স্ক্যান এমআরআই গভর্নমেন্ট কাজ করছে, আমি জানি সিআরএম বোধহয় কিছু আছে সরকারের কাছে, এগুলো দেওয়ার প্রক্রিয়াধীন আছে। এটা যেটা বলেন ভাস্কুলার সার্জারি কোনো যন্ত্রপাতি, এটা হয়তো নিটোর চেষ্টা করলে দেখবে। বিশেষজ্ঞরা বলছেন প্রয়োজনীয় যন্ত্রের অভাব ও একটি ভুল সিদ্ধান্তে হাত কিংবা পা হারিয়ে সারা জীবনের জন্য পঙ্গু হতে পারেন দুর্ঘটনায় পড়া রোগীরা। সাইফুল রুদ্র, সময় সংবাদ, ঢাকা। সব দ্বিধা কাটিয়ে অবশেষে আলোর মুখ দেখছে তিস্তা মহাপরিকল্পনা। 10 বছর মেয়াদে 12,000 কোটি টাকার এই প্রকল্পের কাজ শুরু হবে 2026 সালের জানুয়ারিতে, যেখানে বিনিয়োগ করবে বাংলাদেশ ও চীন সরকার। ইতোমধ্যে চীন দূতাবাস ও পাওয়ার চায়নার একটি প্রতিনিধি দল তিস্তার মাঠ পর্যায়ের জরিপ শুরু করেছে। নাজমুল ইসলাম নিশাতের রিপোর্ট, ছবি তুলেছেন শাকিল মাহমুদ। তিস্তার ভাঙ্গন প্লাবনার খরার সঙ্গে জীবনযুদ্ধে ক্লান্ত নদীপাড়ের বাসিন্দাদের দীর্ঘ সময়ের আন্দোলন তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন। ভারতের একতরফা পানি আগ্রাসনের বিরুদ্ধে নদীপাড়ের মানুষের এই সংগ্রামে যুক্ত হন বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন। গত আওয়ামী সরকার তিস্তাকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করে একাধিকবার মহাপরিকল্পনা বাস্তবায়নের আশ্বাস দিলেও ব্যর্থ হয়েছে। তবে এবার অন্তর্বর্তী সরকারের হাত ধরে বাস্তবায়িত হতে যাচ্ছে তিস্তা মহাপরিকল্পনা। 12,000 কোটি টাকা ব্যয়ে এই প্রকল্প শেষ হবে 10 বছরে, যেখানে যৌথভাবে বিনিয়োগ করবে বাংলাদেশ ও চীন সরকার। কাজ শুরু হবে 2026 সালের জানুয়ারিতে। 12,000 কোটি টাকা ব্যয়ে তিস্তা প্রকল্প এই এলাকায় বাস্তবায়িত হবে। এটার কাজ আমরা এগিয়ে নিচ্ছি। এখানে সরকারও টাকা দেবে, চীন সরকারও টাকা দেবে। পরিকল্পনা কমিশন তাদের পক্ষ থেকে অনাপত্তি দিয়ে এই তিস্তার প্রকল্পের খসড়া পাঠিয়ে দিয়েছে আমাদের ইআরডি বিভাগে। এখন ইআরডি বিভাগ থেকেও পাঠিয়ে দেওয়া হয়েছে চায়নার কাছে। অধিকার কর্মীরা বলছেন অন্তর্বর্তী সরকারের তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের যে উদ্যোগ, তাতে নদীপাড়ের বাসিন্দাদের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছে। পানি সম্পদ মন্ত্রী উপদেষ্টা রংপুরে এসে ঘোষণা দিয়েছেন যে এটা বাস্তবায়ন হবে। সেই বাস্তবায়নের অপেক্ষায় মানুষ বসে আছে এবং মানুষের মধ্যে যে আশার আলো জন্মেছে এটা যেন নিভে না যায়, এটা যেন প্রজ্বলিত থাকে। 20 জুলাই থেকে চীন দূতাবাস ও পাওয়ার চায়নার একটি প্রতিনিধি দল তিস্তা নদী এলাকায় মাঠ পর্যায়ের জরিপ শুরু করেছে। নদীপাড়ের বাসিন্দারা ছাড়াও মত বিনিময় করছেন বিএনপি, জামায়াত, এনসিপি সহ বিভিন্ন সংগঠনের সঙ্গে। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, রংপুর। চলতি বর্ষা মৌসুমে বৃষ্টির পরও কমছে না ভ্যাপসা গরম। এজন্য বাতাসে আর্দ্রতা বেশি থাকাই কারণ বলছে আবহাওয়া অধিদপ্তর। বিস্তারিত তাসনিয়া নিশাত মিমের রিপোর্টে। চলছে বর্ষাকাল, আর তাই বাতাসে আর্দ্রতার মাত্রা অনেকটাই বেশি, কখনো টানা বৃষ্টি, কখনো গুড়ি গুড়ি। আবহাওয়া অধিদপ্তর বলছে বর্ষায় বাতাসে থাকে পর্যাপ্ত আর্দ্রতা। সেই আর্দ্রতার পাশাপাশি বৃষ্টি মিললে বজায় থাকে ভারসাম্য। আর্দ্রতা সাথে যদি বৃষ্টিটা যদি থাকে সেক্ষেত্রে কোনো সমস্যা হয় না। যদি আর্দ্রতা আছে, বৃষ্টি নেই, কোনো কারণে বৃষ্টি মেকানিজম, বৃষ্টি হওয়ার জন্য যে মানে একটা সার্কুলেশন দরকার, যদি না থাকে সেক্ষেত্রে আর্দ্রতা সমস্যা হয়ে যাবে।
অন্য যে কোনো সময়ের বৃষ্টির সঙ্গে আষাঢ় শ্রাবণের বৃষ্টির কিছু বৈসাদৃশ্যের কথা জানালেন এই আবহাওয়াবিদ। বর্ষাকালে যে বৃষ্টিটা থাকে হচ্ছে মানে শ্যালো কনভেকশন, অর্থাৎ মেঘের হাইট কম থাকে, এই জন্য বৃষ্টির পানি অনেকটা গরমের মতো। চৈত্র মাস বা বৈশাখ মাসে যে বৃষ্টি হয় এটা হলো ডিপ কনভেকশন, মানে এই সময় মেঘের হাইটটা অনেক বেশি থাকে এবং ওই সময় বৃষ্টির পানিটা প্রচণ্ড ঠান্ডা থাকে। এটা হলো শ্যালো কনভেকশন ওয়ার্ম রেইন, আর ওটা হলো ডিপ কনভেকশন কোল্ড রেইন। এটা দুটোর প্যাটার্ন ভিন্ন। এই সময় যদি বৃষ্টির পানিতে কোনো বাচ্চা কেউ গোসল দেয় কোনো জ্বর আসবে না, আবার যদি ওই সময় ওই বৃষ্টিতে গোসল দেয় তাই প্রচণ্ড ঠান্ডা লাগবে। বাড়তি আর্দ্রতা আর তাপমাত্রার ওঠানামার কারণে কিছু স্বাস্থ্যগত ঝুঁকির কথা জানাচ্ছেন বিশেষজ্ঞরা। বলছেন এ সময় পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে বাড়তি সতর্কতা আর বর্ষা ঋতুকালীন বিভিন্ন রোগ নিয়ে সচেতন থাকাটাই বেশি জরুরি। বর্ষাকালে একদিকে যেমন ডেঙ্গু চিকনগুনিয়া বাড়ে, অন্যদিকে পানিবাহিত রোগগুলো বাড়ে, ফুড পয়জনিং বেড়ে যায় এবং সাথে পানি শূন্যতা, লবণ শূন্যতা এবং গরমের কারণে হিট স্ট্রোকের মতো রোগগুলি হয়। বৃষ্টিবিলাসী অনেকেই এ ঋতুতে ভিজতে পছন্দ করেন, তবে সবার রোগ প্রতিরোধ ক্ষমতা সমান না থাকায় এটি মাথায় রেখে সাবধানে চলাফেরা করাই শ্রেয় বলে মনে করছেন বিশেষজ্ঞ। বলছেন আবহাওয়া আর শরীরের অবস্থা বুঝে সচেতনভাবে চলাই এই মৌসুমে সুস্থ থাকার সহজ উপায়। যারা বৃষ্টিতে ভিজতে অভ্যস্ত তারা ভিজতে পারেন, অসুবিধা নাই, কিন্তু জীবনে কখনোই বৃষ্টিতে ভেজে নাই অথবা 2 ফোঁটা বৃষ্টি পড়লে যার জ্বর ভাব আসে তাদের ভেজা উচিত না। এই জন্য বৃষ্টিতে ভেজার শখ পূরণ করাটা নির্ভর করে শরীরের সহন ক্ষমতার উপরে। সারা দেশে মৌসুমী বায়ু সক্রিয় থাকার কারণে 24 জুলাইয়ের মধ্যে উত্তর বঙ্গোপসাগর এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তাসনিয়া নিশাত, মিম, সময় সংবাদ, ঢাকা। বিমান দুর্ঘটনায় নিহত ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলামের ফিউনারেল প্যারেড চলছে কুর্মিটোলা বিমান ঘাঁটিতে। সরাসরি যাচ্ছি সেখানে। এয়ার চিফটা দাঁড়ায় গেলে কুইকলি আপনার সামনে একটা ভিডিও করে নিয়ে আসতে পারবেন। এখান থেকে পাওয়া যাবো, পাচ্ছেন? আপনি একটু সরবেন, একটু সরে গেলে আমরা এখান থেকে পেয়ে না না সমস্যা নেই, অনেক সময় আমাদের দুই পাশের পুরো ইয়েটা কিনে ঠিক আছে। আসলে হ্যালো, হ্যাঁ এখান থেকে চলে যাবে ভাই, একটু যদি আমাদের স্পেস দিতে চেষ্টা পাওয়া যায়। আপনারা যদি একটু ওকে, ঠিক আছে, আমি ওইভাবে ছবি নিয়ে কাটতে দিই। আমরা সরাসরি যুক্ত ছিলাম কুর্মিটোলা বিমান ঘাঁটি থেকে। প্রথমবারের মতো পাকিস্তানের বিপক্ষে টি-20 সিরিজ জয়ের সুযোগ টাইগারদের সামনে। গুরুত্বপূর্ণ ম্যাচের আগের দিন বিশ্রামে ছিল দুই দল। মিরপুরে ম্যাচ শুরু সন্ধ্যা 6টায়।
প্রথম টি-20-র দাপুটে পারফরমেন্সে অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নামবে স্বাগতিকরা। অন্যদিকে ঘুরে দাঁড়াতে বাড়তি স্পিনার একাদশে যোগ করতে পারে সফররতরা। সুযোগ পেতে পারেন বাঁহাতি রিস্ট স্পিনার সুফিয়ান মুকিম। তবে আছে বৃষ্টি বাগড়ার শঙ্কা। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস বলছে সন্ধ্যার পর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে স্টেডিয়াম এলাকায়। এই ছিল সময় সংবাদের সঙ্গে থাকুন সময়ের।